পুরো মির্জা বাড়ি বের উৎসবে মেতে উঠেছে। বাড়িতে আত্মীয় স্বজনদের কিছুটা আনাগোনা দেখা যাচ্ছে। দূরে থাকা আত্মীয় স্বজন এখনই এসে বাড়িতে ভিড় করে তুলেছে। বিশেষ করে সাভারের সব কাজিনরা ড্রয়িং রুমে তাদেরই শোরগোল শোনা যাচ্ছে। সাফার বাড়িতে নেই এখন, তাই তাদের উৎপাত একটু বেশি বেড়ে গেছে। সাফারের 3 মামু আর একজন খালা আছে। বড় মামা জাফর গ্রামের বাড়িতেই থাকেন। নিজের মা হাওয়ানুকে সাথে নিয়ে তার ঘরে শুধু 2টো ছেলে। দুজনই এখন বিবাহিতা। দুজনের ঘরে আবার 2টো ছেলে মেয়ে, ছোট ছোট। মেজ মামা দেশের বাহিরে থাকে, তার ঘরও 2 ছেলে মেয়ে। বড় মামা মামি আর ইমরান বাদের সকলেই এখন বাড়িতে উপস্থিত। নীলুফারের বড় বোন মমতা সহ ওনার 2 ছেলে তামিম, তাহির ও মেয়ে তানিমাও খবর পেয়ে এসে পড়েছে। সাথে অবশ্যই হাওয়াবানু বাদ চায়নি, উনিও সশরীরে হাজির হয়েছে মির্জা বাড়িতে। গতবার সাফারের দমকে উল্টাপাল্টা চলে গেলেও এবার যেন একটু খুঁটি পেতে নেমেছে। মির্জা বাড়িতে প্রতিটি দেয়াল এবার হয়তো বিভেদ পরিণত হবে। হাওয়াবানু আসতেছে না আসতেই ওনার বিষ ছড়াতে লাগলো। নীলুফারের কান মগজে সেই কখন ধরে বিষের বিস্ফোরক করে যাচ্ছে। আমিরের মতো ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে কোনো আক্কেলে রাজি হয়েছে নীলুফার? তার থেকে ভালো হতো মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দাও। ছেলের আছেটা কি? না আছে টাকা পয়সা, না আছে বংশমর্যাদা। মির্জাবাড়ির দয়ার পেট চলে এমন একটা ভিখারির কাছে কেমনি মেয়ে দিতে রাজি হলো? নীলুফার বরাবরই মায়ের সামনে চুপচাপ থাকে। মা যা বলে সব গিলে, কিন্তু মায়ের সাথে তর্ক করা পছন্দ করে না। কিন্তু মমতার মায়ের অনৈতিক কথাবার্তা সহ্য হলো না, তাই ফোড়ন কেটে বলল, মা গরিব হলো, ছেলে কিন্তু মেলা ভালো, পরিবারও ভদ্র। আমাদের অর্পিতাকে অনেক খুশি রাখবে। আর আমাদের সাফু নিশ্চয় না, বাইবা কিচ্ছু করবে না, বাপ মরা একটা মাত্র বোন ওর। ওই তো শয়তানের মূল, ওলাটা হয়েছে একদম নীলুর শ্বশুরের মতো ঘাটতেরা। শয়তানে ভর করছে ওর, বুঝলি? তাই তো আবল তাবল করবার আজকাল সব ওর। মা, আমার হাতে কিছু করার নেই, এই সিদ্ধান্ত আমার শ্বশুর আর সাফারের। আমি প্রথমে মত বিরোধ করেছিলাম, কিন্তু অর্পিতার চোখের জলের কাছে অসহায় হয়ে পড়েছি। মাইয়া মানুষের সব কথা শুনতে হয় না, এরা জন্মগতভাবেই কথার আগে কানতে বেশি। এই বয়সটা আবেগের বয়স, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া। ওলা মায়াগর সব কথা শুনলে আরো আগেই সংসার বেচতে যেত, বুঝলি? মমতা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। মাকে বোঝানো বৃথা, কিন্তু কেন জানি মমতা বেগমের ভীষণ চিন্তা হচ্ছে এই ভেবে এবার মা নাকি মির্জাবাড়িতে বেশ কিছু থাকবে বলে স্থিরও করেছে। না জেনে এবার কার কপাল পড়বে। সন্ধ্যায় সাফার বাড়িতে এসে চমকালো সকাল সকাল কোর্টে চলে যাবার তরুণ জানে না কিছু। সবাইকে অনেকদিন পর একসাথে পেয়ে খুশিতে মন অপ্রলুপ্ত হয়ে ওঠে। সকল কাজিনদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ালো ফ্রেশ হতে। যাওয়ার আগে অবশ্যই চারপাশে একবার চোখ ভুলালো। নিজের কাঙ্ক্ষিত মানুষটিকে এক পলক দেখতে চোখ পড়ল রান্নাঘরের দিকে। ওনা কোমরে বেঁধে চুলগুলো কোনো রকম এলোমেলোভাবে হাত কোপা করে পাক্কা গিন্নিদের মতো রান্নায় ব্যস্ত উঠব। কিন্তু আফসোস, আর ছোট গন্নির চেহারাটা দেখতে পেল না। কিন্তু মেয়েটিকে দূর থেকেই কেমন ক্লান্ত লাগছে সাফারের কাছে। সাফার দম ছেড়ে জোরে একটা শ্বাস নিল। ও খুব ভালো করে বুঝতে পারছে এসব কার কারসাজি। রেনুকে হাঁক ছাড়লো 1 কাপ কফি ওর রুমে পাঠানোর জন্য। সাফারের হাঁকে চন্দ্রা শান্ত দৃষ্টিতে তাকালো সিঁড়ির দিকে। এত মানুষের ভিড়ে চোখে চোখ পড়তেই চন্দ্রা চোখ সরিয়ে ফেলল, আর এমন ভাবে সরালো যেন চোখে ধরা পড়েছে। চন্দ্রা চোখ নামিয়ে লজ্জায় মাথা নামিয়ে মুচকি হাসতে লাগলো। চন্দ্রা বুঝতে পারেনি সাফার ওর দিকে তাকিয়ে আছে। চন্দ্রা একটু হাসি সাফারের দিকে সকল আক্ষেপ যেন মিটিয়ে দিল। নিজেরও মনে মনে মুচকি এসে শয়ন কক্ষের দিকে পা বাড়াল। তামিমের বউ নীরাও ছিল রান্না করে। চন্দ্রা আর সাফারের ইশারা করা প্রেম ওর চোখে এড়ায়নি। তাই রেনু যখন কফি বানিয়ে সাফারের রুমের দিকে যেতে নিল,
তখনই ওকে থামিয়ে দেয়নি। চন্দ্রার হাতে কফির মগটা দড়িয়ে দিয়ে বলল, যাও, আমার দেবর তোমাকে হচ্ছে, হয়তো একটু নিজের চাঁদ মুখটা দেখিয়ে আসো, আমি এদিকে সামলে নেব। চন্দ্র বলল, ভাবি সবাই ড্রয়িং রুমে, আমি কিভাবে রেনু, তুমি দিয়ে আসো, যাও। হায় আল্লাহ, কোন কি, আমি তো বেকু, প্রথম কিছুই বুঝি নাই ভাইজান যে সারের মতো চিল্লাই আমারে ডাকছে। ওইটা আসলে আমারে না, আমার বাহানায় আপনারা জানান দিছে তার আগমন। রেনুর কথায় নীরা মুখ টিপে আসছে, আর চন্দ্রা লজ্জায় যেন আরো লাল হয়ে যাচ্ছে। নিঃশব্দ চরণে সকলের চোখের আড়ালে গিয়ে গেল চন্দ্রা সাফারের রুমে। দরজা খোলাই ছিল। অরবের প্রবেশ করতেই রুমে কারো অস্তিত্ব সন্ধান পেল। ওয়াশরুম থেকে পানির শব্দ শোনা গেল। চন্দ্রা কফির মগ টি টেবিলের উপর রেখে ব্যালকনির দিকে চলে গেল। খোলা বালকনি, ফুরফুরে বাতাস এসে ঘামে ভেজা শরীরটাকে বেশ শীতল করে দিচ্ছে। বাহিরে নিশীথের কাজল কালো জবনিকা আর তারার আকাশের চমকনি স্টামিনা খাটিয়ে রাত্রির অবসর বসিয়েছে। চোখের চন্দ্রা নেমে আসে চন্দ্রা। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে পারলে হয়তো আরাম পেত। সন্ধ্যা গড়িয়ে চারিদিকে অন্ধকার নেমে আসছে। দক্ষিণের মৃদু বাতাসের সাথে জুঁই ফুলের মিষ্টি সুবাস নাকে সে সুরসুরিয়ে যাচ্ছে। কেমন যেন নেশা ধরে যায় চন্দ্রা। জানে এটা জুঁই ফুলের গন্ধ, কিন্তু আশেপাশে কোথাও ফুল নেই। ছোটবেলায় শুনেছিল জুঁই ফুলের গন্ধ নাকি ভূত আসে। আবছা আধারে ফুলের গন্ধের সাথে ভূতের কথা মনে হতে কেমন যেন শরীরের রোমান্স খেলে দেয়। গ্রামের মেয়ে হলো এই দৃশ্য জিনিসটি চন্দ্রা ভীষণ ভয় পায়। সন্ধ্যা হতে না হতে আকাশের উপরে ভেসে উঠেছে এক থালা আচ্ছা। চন্দ্রা মোহগ্রস্ত হয়ে পড়েছে প্রকৃতির এই মোহময় রূপে। সহসাই ওদের কাঁধে কারো স্পর্শে চমকে উঠে জিজ্ঞেস করে, কে? সাফার আচানক এসে চন্দ্রার খোপার কাঁচা খুলে ফেলল। এলোকে সেই ক্যাশগুলো ছড়িয়ে পড়ল চন্দ্রার সারা পিঠে। পিছন থেকে চন্দ্রাকে বহু বন্ধনে জড়িয়ে ধরে কাঁধে নিজের থুতনি রাখল। চন্দ্রা সাফারকে হালকা ঠেলে সরিয়ে দিতে চাইল। করছেন কি, আমার শরীর গামে ভেজা। সাফার বলল, তাতে কি? চন্দ্রা বলল, দুর্গন্ধ আসছে। সাফার বলল, আসো। চন্দ্রার উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে, আমি তো এত মাদকের সুবাস পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরা কথাবার্তা। দেখি চারুন, আপনি মাত্র শাওয়ার নিয়ে এসেছেন, আমার সঙ্গে স্পর্শে আপনার শরীরও ময়লা হবে। সাফার বলল, হোক ময়লা, আমার কিছু যায় আসে না। তাহলে তোমার এত সমস্যা কিসের? চন্দ্রাকে নিজের দিকে গড়িয়ে আনল। দু হাতে তালুতে চন্দ্রার মুখখানি তুলে ধরে আদরে কণ্ঠে বলল, চন্দ্রা নামের তুমি যা, পুরোটাই আমার। তুমি মোটা হলেও আমার, তুমি রোগা হলেও আমার। কখনো যদি কোনো কারণে তোমার এই সুন্দর চুলগুলো জড়ে পড়ে যায়, সারা মুখে পিম্পলে ভরে যায়, তখনও তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী নারী থাকবে। আমার চোখে তোমার সৌন্দর্য তোমার বাহিকতার উপর নির্ভর করে না। এক হাত এক পা না থাকলেও তোমাকে ছাড়ছি না। তোমার শরীরের প্রাণটা থাকা পর্যন্ত তোমাকে আমার মাঝেই বন্দি থাকতে হবে। সেখানে তোমার ঘামে ভেজা শরীরটা তো কিছুই না, বরং তোমাকে আরো আবেদনময় লাগছে। চন্দ্রাকে নিজের বুকে জড়িয়ে ধরে আবারও বলতে লাগে, বাতাসে তোমার সর্বাঙ্গে বাসন্তীর গন্ধ বুলিয়ে দিয়ে যায়। সুবাসিত মোহে তুমি আমাকে আরো বেশি আকর্ষণ করো। তোমার কালো চোখে চলকে ওঠা দুষ্টুমির হাসিতে আমাকে আকর্ষণের তীব্রতা যেন বড় প্লব হয়। আমি নিজেকে কিছুতেই প্রতিহত করতে পারি না। তোমার প্রতি জন্ম হওয়া আমার এক অদ্ভুত দুর্বলতা ভীষণভাবে স্বীকৃতি সত্য। চন্দ্রা সাফারের বুকে মাথা রেখে আস্তে বিষ্টে জড়িয়ে গম্ভীর আলিঙ্গনে মিলিত হলো। আচ্ছা, এবার বলো তো, বাড়িতে এত কাজের লোক থাকতে তুমি কামলাগিরি কেন করছো? সবাইকে তো দেখলাম ড্রয়িং রুমে গল্প করছো, তাহলে তুমি কেন রান্নাঘরে কাজের বেটি রহিমা সেজে করছো? চন্দ্রা সাফারের বুকে জড়িয়ে থেকেই পেটের অংশে একটা চিমটি মার। মুহূর্তে সাফার মুখ দিয়ে আর শব্দ বের করে জায়গাটা টলতে লাগলো। ছদ্ম রাগ দেখিয়ে শাসনের সরে বলল, চন্দ্রা, এই কি করছো? উফ, জায়গাটা চলে যাচ্ছে। আজকাল তুমি ভীষণ বাজে হয়ে যাচ্ছ। কথা তো শুনোই না আমার, তার উপর যখন তখন
হামলে পড়ো আমার উপর। চন্দ্রা সাফারের বুকের উপর থুতনি রেখে তাকালো। তাহলে আপনি আমাকে রহিমা বলে সম্বোধন কেন করলেন? আমাকে কি রহিমা টাইপ লাগে? সাফার মাথাটা কাত করে চন্দ্রাকে নহৎ পর্ণ দেখিয়ে নিল একবার আর চোখে। উফ, তুমি রহিমা টাইপ না, আমি ভুল বলেছি, মাই মিস্টেক, সরি। তুমি তো জোরি না, এটা একদম পারফেক্ট তোমার জন্য, ঠিক আছে না? চন্দ্রা বলল, আপনি একটা বাজে লোক, ছাড়ুন আমার। ফাজিল লোক আমাকে এই অবস্থায় দেখে খুব মজা নিচ্ছে। সাফার বলল, ওকে ওকে ওকে, বাদ দাও এখন। বলো, এসব আমার কুটনির নানির কাজ, তাই না? বাড়িতে পা ফেলতে না ফেলতেই তোমার সতীন হয়ে দাঁড়িয়েছে। বুড়িকে এবার একটা শিক্ষা দেওয়া দরকার, তাহলে আর বেঁচে থাকতে আমার বউয়ের দিকে নজর দেবেন। চন্দ্র বলল, নানি হয় আপনার, কি সব বলছেন? এমনিও কাজ করতে আমার কোনো সমস্যা নেই। সাফার বলল, তোমার না হয় আমার তো আছে। এমনি তুমি জানো না, আমার নানি কিন্তু টেন্ডার্স করে না। উনি যেখানে যায় সেখানেই নিজের বিষ ছড়ায়। এবারও নিশ্চয়ই মায়ের কান ভরেছে। চিন্তার বিষয়, এবার কে শিকার হবে। নীরবতায় কেটে গেল বেশ কিছু সময়। চন্দ্রার হাতের বাঁধন ঢিলে হতেই সাফার আর চোখে তাকালো। সারাদিনের ক্লান্তি চন্দ্রা নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। দাঁড়িয়ে থেকে মুহূর্তেই চন্দ্রাকে তুলে নিল দু হাতে সাফার। রুমে প্রবেশ করে বিছানায় শুইয়ে দিল। শরীর থেকে ওড়নাটা সরিয়ে মাথার পাশে রেখে একটা চাদর দিয়ে ঢেকে দিল। রুমের বাতিটাও নিভিয়ে রুমের দরজাটা লক করে বাহির থেকে চলে গেল সাফার। এদিকে গড়ির কাঁটা সেদিনও ঘুরছিল, আজও ঘুরছে। সময়ের স্রোতে নিজের ধর্ম মেনে চলছে। তার কাজে তো বয়ে যাওয়া, তুমি চলে যাওয়া। কিছুই থেমে নেই শ্যামলতা। শুধুমাত্র ব্যস্ত শহরের কোলাহলে আবেগটা চাকা পড়ে আছে। কিন্তু অনুভূতিগুলো তো এখনই তেমনই আছে আগের মতো। এমনও তো হবার কথা ছিল না, তাই না? কথা তো ছিল দুজন বৃষ্টিতে ভিজে বৃষ্টির স্নান করব, জ্যোৎস্না রাতে দুজন পা দুলিয়ে বসে আকাশ দেখব। কিন্তু কেন হলো এমন বলো তো শ্যামলতা, কেন? আজও আমি বেঁচে আছি তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে। তুমি ছাড়া কেউ নেই, আমার শূন্য নেই। কেন আমায় নিয়ে খেললে শ্যামলতা? শুধু শুধু মিছে স্বপ্নে ভিড়ে আমাকে বেঁধে যন্ত্রণার পাহাড় উপহার দিলে। অব্রের মনেও আজ বৃষ্টি পড়ছে, তবে এই বৃষ্টির আঘাতে অব্রের মনটা কত বিক্ষত হচ্ছে। যন্ত্রণাটা তো আগে থেকেই ছিল, তবু মনের কোণে বিন্দু আশা তো ছিল সে ফিরবে কোনো বসন্তের রং মাখিয়ে অব্রের জীবনে রাঙাতে। আজ অপেক্ষার পালা শেষ। মনের ক্ষীণ আশাটুকু থম করে আটকে মরে গেল। আজ সকালের কথা। কেবিনের ভেতরে পিনপন নীরবতা, টেবিলের দুপাশে বসা দুটো মানবের হৃৎপিণ্ড আজ হয়তো একই সাথে ধক ধক করে চলছে। এত বছর পর হয়তো কেউ ভাবতে পারেনি এভাবে মিলিত হবেন ওরা। কেবিনে ঢোকার আগেও লতা জানতো না এক সময়ে ভালোবাসার মানুষটি বসে আছেন এই রুমে। যখন বুঝতে পেরেছে, অনেক দেরি হয়ে গিয়েছে। সামনের যুবক থেকে নিজেকে এত বছর লুকিয়ে রেখেছিল, কিন্তু এইভাবে যে অপশন হবে লুকোচুরির ধারণা ছিল না। অব্র এখনো অপেক্ষা করছে জবাব শোনার জন্য, কিন্তু সামনে বসা যুবতীর কোনো হেলদোল নেই। অব্রের মতো এত বড় মানুষটিকে এভাবে ইগনোর করার হজম হলো না। অব্র উঠে দাঁড়িয়ে যুবতীর পাশের চেয়ারে বসে আবারও গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, বললে না কেন আছো, কেমন আছো? খুব সহজে একটা প্রশ্ন, আর তুমি উত্তর দিতে পারছো না কেন? উত্তর জানা নেই নাকি? আমার প্রশ্নের জবাব দেওয়াটা এখন প্রয়োজন মনে করছো না? নীরবতা কাটিয়ে যুবতী উত্তর দিল, আমি ভালো আছি। অব্র বলল, জানতে চাইবে না আমি কেমন আছি? যুবতীটি বলল, আপনি কেমন আছেন? অব্র বলল, ভালো নেই। জোরে একটা দম ছেড়ে বলল, একদম ভালো নেই। রাত রাত জেগে থাকে, ঘুম আসে না। মাঝে মাঝে ঘুমের ঔষধ খেয়ে ঘুম আসে না, তোমায় আসে। যুবতী বলল, কি? যুবতী হক চুকিয়ে গেল। অব্র বলল, ঘুম। যুবতী আবারও স্থির হয়ে গেল, তবে এবার চোখে জমে থাকা জলটা আর লুকাতে পারল না, গাল দিয়ে গড়িয়ে পড়ে নিচে। তোমার চোখের জল আমার মন গলাতে পারবে না জানো তো। বলেই অব্র একটা সিগারেট ধরালো। দুয়ার কুণ্ডলি পাকিয়ে রোমের পরিবেশ আর অস্বস্তিকর তুলল।
সিগারেটের কয়েকটা টান মেরে আবারও প্রশ্ন করলো, বিয়ে করেছো? যুবতী মাথা নেড়ে হ্যাঁ বলল। শোনা মাত্রই অব্রের পুরো শরীর কেউ গরম তেল ঢেলে দিয়েছে। এমন হলো ওর কাঙ্ক্ষিত নারীটি এখন আর ওর নেই। নারীটির উপর এখন অন্য কারো অধিকার ভাবতেই বিশ্রী কয়েকটা গালি আসলো মনে। মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে গিয়েও নিজেকে সংযত করে ফেলল। আচানক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অব্রের এভাবে উঠে দাঁড়ানো তো লতা ভয় পেয়ে গেল। নিজেকে আরো একটু গুটিয়ে নিল। তা দেখে অব্র তাচ্ছিলের একটা হাসি হাসলো। প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তাচ্ছিল্যের সুরে বলল, ভয় নেই, আমি আপনাকে কিচ্ছু করব না। ভেবে রেখেছিলাম কখনো সামনে আপনাকে পেলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, কিন্তু এখন সেটাও করতে ঘৃণা লাগছে। আর আপনার মতো মেয়ে আমার ঘৃণারও যোগ্য না। আপনার জায়গা ছেড়ে নিজের চেয়ারে বসে পড়ল। আর এদিক দিয়ে লতার চোখ দিয়ে ভাত ভাঙা জল গড়তে লাগলো। তা দেখে অব্র দাঁতে দাঁত চেপে বলল, কাঁদতে হলে রুমের বাহিরে গিয়ে কাঁদুন, এখানে কেন তামাশা আমি দেখতে চাই না। গেট লস্ট। অব্র বলতেই লতা দ্রুত কদমে কেবিনের বাহিরে চলে গেল। পুরনো একটা ভাঙা বাড়ি, এখানে প্রতি রাতে সমাজের কিছু উচ্ছে না যাওয়া যুবকের মদ গাজার আসর বসে। আর এসব অনৈতিক কাজকর্ম চালাতে সাহায্য করে এলাকার বখাটে ছেলে মাসুদ। এলাকার রাজনৈতিক প্রভাব আছে বলে কেউ কোনো প্রতিবাদও করতে পারে না। এলাকায় এর আগে অনেক বড় বড় কাণ্ড পর্যন্ত ঘটিয়েছিল এরা, কিন্তু পুলিশও ওদের কিছু করতে পারেনি। নেতাদের সহযোগিতা যে ছিল হাতের মুঠোয়, কিন্তু এবার সামান্য একটা ব্যাপারে ওদের এত মাস জেল খাটতে হবে বুঝতে পারেনি। নিজের নেতাদের কাছ থেকেও যখন কোনো সাহায্য পেল না, তখন ওর তোতা মুখ বোতা হয়ে গেল। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে লাগলো ওদের সবার মনে। ভাঙা বাড়ির ক্লাব ঘরের ভাঙা দরজাটা খুলে প্রবেশ করলো নান্টু। গাঁজা পুড়িয়ে শুকটান দিতেই ব্যস্ত। মাসুদ নান্টুকে দেখে প্রশ্ন করলো, তোকে যে খবরগুলো জোগাড় করতে বলেছিলাম করেছিস? নান্টু উত্তরে সম্মতিজনক মাথা নাড়ালো। মাসুদের চোখে মুখে ধূর্ত হাসি ফুটে উঠল। আর চন্দ্রার কপালে নেমে আসে আরো এক বালো কালো মেঘ। এই কালো মেঘ এবার হয়তো অনেক সম্পর্ক ছিন্ন করে দেবে। চন্দ্রার জীবনে নেমে আসবে আবারও দুঃখের পাহাড়। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর লেট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, এটা লেখকের পক্ষ থেকেই, এখানে আমার কোনো হাত নেই। অনেকেই অনেক মন্তব্য করেন, অপেক্ষা করেন। আসলে আমিও চেষ্টা করি প্রতিনিয়তই নিয়মিত আপনাদেরকে গল্পটা দেওয়া, কিন্তু লেখকের ব্যস্ততার কারণে সাংসারিক মানুষ, লেখক বললে তার কি সংসার নেই? সে তো সংসার করে চলতে হয়। সময় করে লেখে যখন পারে। অবশ্যই আমরা যথাসাধ্য দ্রুত দেওয়ার চেষ্টা করব। এ নিয়ে কেউ মন খারাপ করবেন না। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।